ওকে। সো আমরা এখন আসি। তো যে জার্নির হচ্ছে, আমি 2021-এ সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে আহ, একটা রিকমেন্ডেশন লেটার পাই পিএইচডির জন্য। দেখো এখানে লেখা আছে 2021, তোমার হাতে লেখা, প্রফেসর হাতে লিখে দিয়েছিল। আমার নামও দেখতে পাচ্তেছো। তো ওখানে আমি অ্যাপ্লাই করি, তখন করোনা চলে আসে। তো তখন করোনার জন্য লোক ঢুকে যাচ্ছিল না চায়নায়। তো এখানে ঢুকতে সমস্যা ছিল। পরে ওয়েট করতেছিলাম যে কবে ঢুকতে পারবো। পরে এখানে স্কলারশিপ হয়ে গেলো 2022-এ, আমি এখানে চলে আসি। তো 2021-এই 2020 আর 21-এর ইমেলেই হচ্ছে আরেকটা, এখানে ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, এটা অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটি। তো এখানে প্রফেসরও আমাকে আগ্রহী ছিল নেওয়ার জন্য। তো তোমরা হয়তোবা এখানে ইমেলেই দেখতে পাচ্তেছো যে তার লেখা, while you have impressive credential and experience। তো এটা তো বুঝতেই পারতেছো যে সে অবশ্যই আমার সিভিটা ভালোভাবে ইভালুয়েট করেছে। এবং যার কথা বলতেছি, সে একজন টপ র্যাঙ্কিং ফুড মাইক্রোবায়োলজির সায়েন্টিস্ট, এবং তার সাইটেশনও অনেক। তো আমি জানি না কেন, নেক্সট আমি তোমাদেরকে বলবো। আহ, এই একজন অস্ট্রেলিয়ান প্রফেসর যেখানে আমাকে সিলেক্ট করতেছে নেওয়ার জন্য, আমি জানি না বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন কেন আমাকে আহ, আমার স্কলারশিপের জন্য ডাকেনি, বা একটা ইন্টারভিউ বা পরীক্ষার জন্য কেন আমাকে সিলেক্ট করেনি, আমি জানি না। আহ, আমি এটা পরে ডিসকাস করব। তো নেক্সট আমি যাচ্ছি, এটা হচ্ছে আমি জাপানে 2021, এই জাপানে আমি হচ্ছে ইয়ামাগাতা ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন পাই। এবং এই প্রফেসর আমাকে প্রথমে বলে যে তুমি অ্যাপ্লাই করো হচ্ছে এম্বাসি রিকমেন্ডেশনে ট্রাই করো। আহ, যেহেতু এখন আহ, আমার কাছে ফান্ড নেই, তুমি প্রথমে ট্রাই করো, যদি না হয় তখন আমি দেখবো। তো উনি আমাকে এখানে অ্যাপ্লাইয়ের জন্য রিকমেন্ডেশন দেয়। আহ, আমার সবকিছু রেডি ছিল। তারপরে ডকুমেন্ট জমা দিয়ে আসছিলাম ওখানে। তারপরে কেন যে ডাকেনি বা কেন লিস্টে আসেনি, আই ডোন্ট নো। আমি খুঁজতেও যাইনি আর। অথবা বাংলাদেশি যারা ওখানে সিলেক্টর বা সিলেক্ট করতো তাদের কাছে আমার প্রোফাইল হয়তো বা ভালো লাগেনি। তারপর এটাও জাপানিজ এক ইউনিভার্সিটি থেকে, এই ইউনিভার্সিটিটা হোক্কাইডোর পাশাপাশি। এটা মনে হয় রাকুগো গাকেন ইউনিভার্সিটি এরকম। আহ, হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে উনিও পিএইচডির জন্য আমাকে নিতে চেয়েছিল। এখনো এই প্রফেসরের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। মাঝে মধ্যে তার সাথে আমার কথা হয়। ইভেন যে ইউনাইটেড আরব আমিরাত ইউনিভার্সিটির কথা বললাম, সেই প্রফেসরের সাথে আমার কথা হয় মাঝে মধ্যে। তারপর ওই যে থাইল্যান্ডের যে প্রফেসর, উনি আহ, আমাকে নিতে চেয়েছিল, উনি এখন মনে হয় সাইপ্রাসে আছে। ওই প্রফেসরের সাথে মাঝে মধ্যে আমার ইমেলিং চলে। তো তার সাথে আমার ভালো লিঙ্ক আছে। তো নেক্সট আমি আসি হচ্ছে 2022-এ, আমি হচ্ছে এটা ফেব্রুয়ারিতে, 2028 ফেব্রুয়ারি, যেদিন আমার বাবা মারা যায়। আহ, সেই মাসে হচ্ছে আমি প্রিন্স অফ সাংকালা ইউনিভার্সিটি থাইল্যান্ড থেকে আরেকটা অফার লেটার পাই একটা টিমে অংশগ্রহণ করার জন্য। এটা একটা পিএইচডি স্কলারশিপ ছিল। এখানে 14 জনের একটা টিম ছিল। তো সারা বাংলাদেশে আমরা দুইজন ছিলাম। একজন ছিল হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, সে ছিল, সে ফিশারিজের টিচার ছিল। আর আমি মাইক্রোবায়োলজি। তো সারা পৃথিবী থেকে 14 জনকেই সিলেক্ট করা হয়েছিল। তার ভিতরে আমরা বাংলাদেশি দুইজন ছিলাম। তো আমাকে সিলেক্ট করা হয়েছিল মাইক্রোবায়োলজির বিষয়টা কাজ করার জন্য। এটা একটা কম্বাইন্ড প্রজেক্ট ছিল। তো আহ, যেহেতু এটা হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, ফ্যাকাল্টি অফ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে, সো এটা কম্বাইন্ড প্রজেক্ট। তো এখানেও আমি সিলেক্ট হয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ অফার লেটারটা। তো এখানে আমার যাওয়া হয়নি, ওই সময় আমাকে ডিসিশন নিতে হয়েছে। কারণ এটা মনে হয় 3 ফেব্রুয়ারি মনে হয় আমি এই ডকুমেন্টটা হাতে পাই। 28 ফেব্রুয়ারি আমার বাবা মারা যায়। তো এখানে 3 ফেব্রুয়ারি লেখাই আছে। তো তোমরা আমার আমার নাম ঠিকানা সবই দেখতে পাচ্ছ। তো পরে আমি ডিসিশন নেই যে আমার এই মুহূর্তে যাওয়া ঠিক হবে না। পরে আমি প্রফেসরকে জানাই দিই যে আমার এরকম একটু সমস্যা। তখন সে আমাকে বলে যে তুমি সময় নাও। সময় নিয়ে পরে ভাবে দেখি যে না, আমি এই মুহূর্তে যেতে পারি না। কারণ তখন আসলে আমার তো মাও অনেক আগে মারা গেছে। তো বাবা মারা যাওয়ার পর আসলে সবকিছু আহ, সবকিছু মাথার উপরে এসে পড়ে আর কি, বলতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়। পরে ডিসিশন নিলাম যে না, আমি যাব না, দেশেই থাকবো। হয় জব করবো, নাহলে হয়তো বা বিজনেস করবো। তো যেহেতু আমার বাবার একটা বিজনেস প্রতিষ্ঠান ছিল, সেখানে ভাবলাম যে সেখানেই সময় সময় দিব। তো পরে, তো যেটা মনের ইচ্ছা আর কি, এতদিন ধরে ট্রাই করতেছি। পরে
ফাইনালি আমি আর কি এ, অবশ্য সাথে সাথে এই নেক্সট স্কলারশিপটাও পেয়ে যাই আর কি। এটার রেজাল্টটা ফেব্রুয়ারিতে আমাকে ইউনিভার্সিটি সিলেকশনের যে রেজাল্টটা তখন আমি পেয়ে যাই, তখন আমাকে বলে যে তুমি ওয়েট করো, জুনের ফাইনালি মিনিস্ট্রি থেকে যে রেজাল্ট হবে সেটার জন্য ওয়েট করতে হবে। তো এখন চান্স কত ছিল, ছিল, প্রফেসরকে জিজ্ঞেস করেছিলাম যে চান্স কত, তো বলে 50-50। তো তখন আমি ভাবলাম যে যেহেতু হবেই না, তাহলে আমি আমার বাবার বিজনেসেই মন দিই। তো ফেব্রুয়ারি থেকে জুন জুলাই আগস্ট পর্যন্ত আমি আমার বাবার বিজনেসেই মনোযোগ দিয়েছিলাম। পরে আমি এখানে যখন আমার এই জুনের শেষের দিকে স্কলারশিপের ঘোষণাটা আসলো যে আমি নেক্সট স্কলারশিপের জন্য সিলেক্ট হয়েছি, তখন আমি ডিসিশন নেই যে সবকিছু গুছায় আমি আমার যেটা ধ্যান ধারণা যে আমি রিসার্চের সাথে থাকবো সেখানেই যাই, ঠিক আছে। যদিও আমার ভাইয়া মাস্টার্স। একটু কথা বলতাম, হচ্ছে অনেকে হোল্ড দেখাচ্ছে, জয়েন করতে পারছে না। তো একটু যদি দেখতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে সবাই, হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ, জয়েন করছে অনেকে। ওকে সবাই, জি ভাই। ওকে। হ্যাঁ ভাই, আপনি শুরু করতে পারেন। সমস্যা নেই, আমাদের সময় আছে এখনো। তো এটা ছিল আমার সংক্ষিপ্ত জার্নি, ঠিক আছে। তো এখানে কিছু উম, কষ্টও ছিল, চড়াই উতরাই ছিল। তো যখন আমি প্রথম আহ, তো এই পর্যন্ত আসলাম, তো এটাই হচ্ছে আমার ফাইনালি জাপানে আসার প্রসেস। এখানে অনেক আহ, কি বলবো, কষ্ট আছে, দুঃখ আছে, যে আসলে অনেক সময় হচ্ছে না, ভেঙে পড়তেছি, আবার না আমাকে যেতেই হবে। তো আমার মাস্টার্স এর প্রফেসর বলতো যে রিসার্চে ভালো করাটা কিন্তু অনেক টাফ। স্যার আমাকে প্রায় বলতো অনেক টাফ, এবং এখানে কেরিয়ার গড়াটাও তুমি টাফ, যেহেতু তুমি কোনো তোমার অ্যাফিলিয়েশন নাই তোমার জন্য, যেহেতু বাংলাদেশের মতো একটা দেশে তুমি আহ, বাস করো, তো এখানে অ্যাফিলিয়েশন না থাকলে তুমি রিসার্চ করে করবাটা কি, বা এটা করে করে করবা কি, বা পরবর্তীতে তোমার কি কাজে লাগবে। আমি বললাম যে স্যার ট্রাই করি, আমার এটাই ভালো লাগে। তো আমি ট্রাই করে যাচ্ছি, আমি এই পর্যন্ত আসছি। অনেকে অনেক কথাই জিজ্ঞেস করে যে পরবর্তীতে কি করব, যেহেতু আমার বাংলাদেশে অ্যাফিলিয়েশন নাই। হ্যাঁ, পরবর্তীতে অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই করার ইচ্ছা আছে, রিসার্চের সাথেও থাকার ইচ্ছা আছে, বা রিসার্চ বেস কোনো বিজনেসও করার ইচ্ছা আছে। তো করতেই পারি। তো নেক্সট, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো ফাইনালি আমার এখানে আসলাম। তো তোমাদেরকে ফাইনাল শেষ করে আমি তোমাদের পরের দুইটা জিনিস দেখাবো। তো থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল। তোমরা অনেক আহ, ধৈর্য সহকারে এবং দুইবার লিঙ্ক শেয়ার করার পরে তোমরা আহ, দেখতে, মানে লিঙ্ক শেয়ার করার পরও তোমরা যে আগ্রহ নিয়ে আসো এই জুমে, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কেউ কি এখনো লাইনের বাইরে আছে, দেখো তো একটু। জয়েন হচ্ছে অনেকেই এখনো। তো আমার দুইটা জায়গা ছিল হচ্ছে যে তোমাদের সাথে আমি ডিসকাস করব, হচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের কিছু কিছু জায়গার প্রবলেম হয়, সে জায়গাগুলো আমি দেখা দিচ্ছি। আর নেক্সট রিসার্চ প্ল্যান রাইটিংটা কিভাবে করতে হয়, তো আমি প্রথমে যাচ্ছি নেক্সট রিসার্চ প্ল্যান রাইটিংটা কিভাবে করতে হবে সেখানে যাচ্ছি। আমি এখান থেকে যাচ্ছি না, কারণ এখান থেকে ডিরেক্ট কানেক্ট হইতেছে না কেন জানো। তারপর ট্রাই করি, মনে হয় এবার হবে। লেটস ট্রাই। তোমরা কি দেখতে পাচ্ছো আমার স্ক্রিন? জি ভাই, আমরা দেখতে পাচ্ছি। সবাই কি আছে? জি ভাই, আমরা আসছি, আমরা শুনতে পাচ্ছি। ওকে ওকে। আমি জানি না তোমরা কতটুক বুঝতে পারলা, না বুঝতে পারলে শেষে বলবা। আমার এটা লিঙ্ক করা আছে, এটা না যাচ্ছে। ভাই, আমরা বুঝতে পারছি, আপনি কন্টিনিউ করেন। একটু ওয়েট করো, কেন যাইতেছে না সেটাই বুঝতেছি না। যদি এখান থেকে না হয় আমি একবারে ল্যাপটপে চলে যাবো। এটা ওপেন হয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছো?
হ্যালো, হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছো? তোমরা তো আমার স্ক্রিন মনে হয় দেখতে পাচ্ছো। এটা কিন্তু কোনো প্রেজেন্টেশন না। দেখতে পাচ্ছি। একটা একটা ওয়ার্ড ফাইল জি ভাই, দেখাচ্ছে। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছো তোমরা একটা? জি ভাই। তো এটা হচ্ছে নেক্সটের হোয়াট ফাইল? অরিজিনাল। দেখতে পাচ্ছ প্রোফাইলটা না? দেখতে হচ্ছে। হ্যালো। ভাইয়া, ওয়ার্ড ফাইল তো দেখতে পাচ্ছি না, আমরা প্রেজেন্টেশন ওই যে স্লাইডেই আছি এখনো। নেক্সট রিসার্চ প্ল্যান রাইটিং ফর্ম, ওখানেই তো দেখাচ্ছে। পাচ্ছ না না? ওকে, আমি তাহলে মেইন ফাইলে চলে যাই। ওকে, আমি এখান থেকে বের হচ্ছি। তো স্লাইড শেষ আমার এই মুহূর্তে। তো তোমাদের স্লাইড সম্পর্কে কারো কোনো কোশ্চেন আসছে? বলো, কোশ্চেন থাকলে বলো। কা- কারণ কারো কোনো আমি, প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে আমি স্লাইডটা এখান থেকে বের হয়ে যাবো। পরে আমি ওই ফাইল দুইটা দেখাবো। স্লাইড রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো। মুহিত, মাইক অফ করো। কারো কি কোশ্চেন আছে? না থাকলে আমি চলে যাবো নেক্সট সেশনে। তাহলে আমি চলে যাচ্ছি নেক্সট। কারো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ধরে নিলাম আমরা সামনে আগাইতে পারি। ওকে, ক্যান্সেল। ওকে, আমি স্লাইড তাহলে বন্ধ করতেছি। স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন নাই তো? হ্যালো। না ভাই। যদি না থাকে তাহলে আমি মূল ফাইলে যাচ্ছি। ওয়েট করো তাহলে। হুম। এখন কি কোনো ফাইল দেখা যায়, দেখতে পাও? হ্যাঁ ভাই, আমরা দেখতে পাচ্ছি। ওকে। তো এই যে নেক্সটের যে রিসার্চ প্ল্যানটা, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখন। দেখো, ওপেন হচ্ছে। আশা করি দেখতে পাবা। দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ভাই, দেখতেছি। দেখতে পাচ্তেছো? কথা বলো, দেখতে না বললে বলতে হবে তো। হ্যালো, ভাইয়া, হ্যালো। হচ্ছে ওয়ার্ড ফাইলটা ওপেন হয়নি হয়তো এখনো, আর কারণ কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না। ওয়ার্ড কেউ কি ফাইল, দেখতে পাচ্ছে? ওয়ার্ড ফাইল ওপেন হয়েছে তো। ওয়ার্ড ফাইল ওপেন হয়নি। ভাই, না ভাই, ওয়ার্ড আমরা ফাইলটা ওয়ার্ড দেখা যাচ্ছে না, ফাইলটা ফাইল ওপেন দেখতে ম্যানেজারের পাচ্ছি ইয়াটা না। দেখাচ্ছে। ওকে, 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 ওকে। দেখা যাচ্ছে না? দেখা তো যাবেই। তোমরা কি সবাই কি একসাথে বাইরে চলে গেছো এখন? এক এক করে ঢুকতেছো, আমাকে তো সব দিকে দেখতে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে ওই সময়টা 12টা 5 দেয়া ছিল, ওই জন্য হয়তো বা সবাই আহ, দেরি করে। না, 12টা 5 ছাড়া দিচ্ছিল না ওরা। একটু ঝামেলা করতেছিল। সমস্যা নাই, 40 মিনিট সময় আছে, আমরা একটু ওয়েট করি। আমি ট্রাই করতেছি। ভাই, বোধহয় শেয়ারিং স্ক্রিনটা চেঞ্জ করা লাগতো। তাহলে শেয়ার স্টপ করে দিয়ে নতুন ভাবে শেয়ার করি। দেখো তো এখন দেখা যায় কিনা, বলো। আহা, হ্যাঁ একদম। হ্যাঁ, দেখা যাচ্ছে। সবাই কি জয়েন করছে দেখো?
এটা হচ্ছে নেক্সট এর জন্য যে ফর্মটা। এই সবাই শুনতে পাচ্ছো? হ্যালো? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, নেক্সট এর জন্য যে ফর্মটা সেটা ফিল্ড অফ স্টাডি অ্যান্ড রিসার্চ প্ল্যান। তো এখানে দেওয়া থাকে কি কি করতে হবে, যেমন নাম লিখতে হবে, গিভেন নেম, সুর নেম, মিডল নেম, এগুলো লিখতে হয়। তারপরে রোমানে লিখতে হবে, ক্যাপিটাল লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এগুলো সবই পারবা। মূল টপিক্সে আসি। এখানে একটা এখানে একটা দেখবা যে 1 নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, প্রেজেন্ট ফিল্ড অফ স্টাডি। তো এই জায়গায় লিখতে যে অনেকে ভুল করে বা কি লিখবে এটা বুঝে উঠতে পারে না, ঠিক আছে। প্রেজেন্ট ফিল্ড অফ স্টাডি এটা বোঝাচ্ছে যে তুমি যে সময় অ্যাপ্লিকেশন করতেছো ওই সময় তুমি কোন বিষয়ের উপর কাজ করতেছো বা কি করতেছো, যদি করে নাও করে থাকো বা প্রিভিয়াস যেটা করছো সেটাকেই তুমি প্রেজেন্ট ফিল্ড হিসেবে উপস্থাপন করবো যে আমি বর্তমানে আহ, এই এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, ঠিক ঠিক আছে। আহ, সেটাকেই তুমি এটাকে লিঙ্ক করে ফেলবা। একটু গুছাই টেকনিক্যালি লিখতে হবে এই জায়গাটায়। তো প্রেজেন্ট ফিল্ড অফ স্টাডি বলতে গেলে অনেকে বুঝতে পারে না কি লিখবে। যেমন এইবার একজন আসতেছে, তো বলতেছে কি করব, সে তার প্রেজেন্ট ফিল্ড অফ স্টাডি তার প্রিভিয়াস মাস্টার্স এর কাজ বা অনার্স এর কাজ সবকিছু লিখে রাখছে। তো আসলে তো এই ডকুমেন্ট গুলো আগেই সাবমিশন করা হয়, যে মাস্টার্স অনার্স এর কাজগুলো কি কি ছিল সেটা সাবমিশন করা হয়। প্রেজেন্ট ফিল্ড অফ স্টাডি বলতেছে বলতেছে প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট তুমি কি করতেছো সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। এখন তুমি যদি কিছু নাও করে থাকো, তোমাকে এটা টেকনিক্যালি লিখতে হবে যে আমি এই এই কাজগুলো করতেছি, ঠিক আছে। এটা সংক্ষিপ্ত ভাবে তোমাকে 4-5 লাইন বা 6 লাইনের ভিতর লিখতে হবে। তারপরে আসি ইউর রিসার্চ টপিক্স ইন জাপান। জাপানে তোমার রিসার্চ টপিক্সটা কি হবে সেটা এখানে লিখতে হবে। এখানে এই 2 নম্বর পয়েন্টে নিচে হবে টাইটেল। আমি মনে হয় দেখেছি তোমাদের আহ, ইয়েতে স্লাইডে দেখালাম যে টাইটেলটা কি হবে। রিসার্চ টাইটেল প্রথমে দিবা, তারপর ইন্ট্রোডাকশনটা এখানে লিখবা। ইন্ট্রোডাকশন লেখার পর এর নিচে লিখবো অবজেক্টিভসটা। অবজেক্টিভস লেখার পরে সেটা এর পরের পেজে এগুলো সমস্যা নেই। আহ, তারপরে পরের পেজে আসার পরে এখানে আছে স্টাডি প্রোগ্রাম ইন জাপান। Study program in Java. Describe in detail with specifics particular concerning the ultimate goal and your research in Japan. মেইনলি হচ্ছে এখানে তোমার রিসার্চ মেথোডোলজিটা কি হবে সেটা লিখতে হবে। তো আমি আমার মনে হয় ইন্ট্রোডাকশন, টাইটেল, ইন্ট্রোডাকশন, রিসার্চ, অবজেক্টিভের পর রিসার্চ মেথোডোলজি ছিল, এখানে রিসার্চ মেথোডোলজি কি সেই পয়েন্টটা আসবে। সে এখানে লিখতে হবে রিসার্চ মেথোডোলজিটা কি। সরি, আমাকে ওই যে সবাইকে ইয়ে দিতে যে আমার হারাই ফেলতে হচ্ছে বারবার। তোমরা কি সবাই জয়েন করছো? নাহলে আমি ওয়েট করব। হ্যালো? হ্যাঁ ভাই, জয়েন করা হয়েছে, কন্টিনিউ করেন ভাই। না, এক একজন করে ঢুকতেছি, তো তখন আমাকে পারমিট করতে গেলে আমাকে জুম থেকে বের হতে হচ্ছে বারবার। ডিফিকাল্ট। ভাই আপনি কন্টিনিউ করেন। যে কন্টিনিউ করব আমি তো আমার ইয়ে হারাই ফেলছি, আমার স্লাইডে হারাই ফেলছি যেটা দেখাচ্ছিলাম। সরি, আবার আমাকে শেয়ার করতে হবে, আসতেছে না। হোয়ার ইজ দ্য ফর্ম? দিস ওয়ান। হ্যাঁ, এখানে ছিলাম, দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাই, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ম্যাথোডোলজি লিখতে হবে। ম্যাথোডোলজিতে যা যা আসার কথা আমি তোমাদেরকে ওই যে স্লাইডে দেখালাম যে কি কি থাকবে। তো এখানে রিসার্চ ম্যাথোডোলজিতে তোমার কি কি থাকবে, তুমি কিভাবে কাজ করবা, তো সেগুলো লিখতে হবে পয়েন্ট পয়েন্ট করে, সংক্ষিপ্ত ভাবে যে আমি এই রিসার্চারের এই প্রোটোকল ফলো করে এই কাজটা করব, ঠিক আছে, এগুলো লিখতে হবে। এবং ফাইনালি তোমার রিসার্চ আউটপুটটা কি, মানে রিসার্চটা করে যে আউটপুট আসবে, তা এটার ভ্যালুটা কি, আমাদের সমাজে এর কি অবদান রাখবে তোমাদের রিসার্চ, সেটা লিখতে হবে। এবং লেখার পরে লেখার পরে তোমার তুমি চাইলে এখানে যদি তোমার টাইম টেবিল দিতে চাও এখানে টাইমিংও দিতে পারো, যে তোমার 3 বছরে তুমি কিভাবে কাজ করবা সেটা তুমি, অনেকেই দেয় অনেকেই দেয় না। না দিলেও সমস্যা নেই, কারণ এটার কাজটা ভ্যারি করে। আমি দেইনি, আমি অত মানে এখানে লিখতে লিখতেই অনেক জায়গা চলে যায়, সেজন্য দেওয়া আর হয়নি।
যদি জায়গা থাকে তুমি টাইম শিডিউলটা দিতে পারো যে তুমি ফার্স্ট ইয়ারে কি করবা, সেকেন্ড ইয়ারে কি করবা, থার্ড ইয়ারে কি করবা, এবং ফাইনালি তুমি রেফারেন্স গুলো দিবা। এই রেফারেন্স, এই তাহলে এই 2 পেজের মধ্যেই তোমাকে এই প্রপোজালটা লিখতে হবে। এখন তোমরা মনে মনে বলতে পারো যে এই 2 পেজের প্রপোজাল লিখবা কিভাবে। এখন এজন্য তোমাদেরকে একটা ড্রাফট করতে হবে। সেটা ড্রাফটটা তুমি যখন প্রপোজাল রেডি করবা, যেমন আমার প্রপোজাল রেডি করার সময় 7-8 পেজ হয়ে গেছে, তো রেফারেন্স সহ। তখন আমি পরে যখন এটাকে পরে আস্তে আস্তে আমি এটাকে 4 পেজে নিয়ে আসলাম। পরে ফাইনালি যখন এটা সাবমিট করলাম তখন এটাকে 2 পেজে নিয়ে আসতে পারছি, এবং এই 2 পেজের মধ্যেই আমি সাবমিট করেছিলাম। তবে যদি কারো পেজ লাগে, এখানে লেখা আছে যে যদি কারো এক্সট্রা পেজ লাগে, এডিশনাল শিট অফ দ্য অফ পেপার মে বি অ্যাটাচড ইফ নেসেসারি, যদি দরকার হয় সেটা অ্যাটাচ করা যেতে পারে। বাট এর মধ্যে করাটাই ভালো, ঠিক আছে? তো যেহেতু এটা একটা প্রেসক্রাইব ফর্ম, তো এটার মধ্যে করে ফেলাটাই আমার মনে হয় ভালো। আর উম, আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে যখন তুমি লিখবা রিসার্চ প্রপোজালটা, সেটার জন্য কোথাও কোথাও থেকে কপি করে নিয়ে আসা না হয়, কারণ এখানে সফটওয়্যার দিয়ে চেক করা হয়, বা চেক করে দেখা হয় যে আসলে তুমি কোথা থেকে কপি করছো কিনা, কাউকে ফলো করে করছো কিনা। তো এটা হয়। তো এটা ডিপেন্ড করে, অনেক সময় ডিপেন্ড করে। তবে আরেকটা কথা বলে রাখি, জাপানে জাপানে প্রফেসরকে অনেক গুরুত্ব দেওয়া হয়। কোনো প্রফেসর যদি তোমাকে কখনো বলে যে হ্যাঁ তুমি, আমি তোমাকে রিকমেন্ড করবো, বা আমি তোমাকে পিএইচডি বা মাস্টার্সে নিতে চাই, তো সে তোমাকে তোমার জন্য মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবে, মানে যত ইফোর্ট দেওয়ার সে ট্রাই করবে, ঠিক আছে? তো কখনো যদি তোমরা আসতে চাও, তো ভালোভাবে ডিসিশন নিয়ে একজন প্রফেসরকে মেল করবো, এবং আসবা কিনা, তার রিসার্চ প্রোফাইলের সাথে যাচ্ছে কিনা, সেটা চিন্তা ভাবনা করেই তাকে মেল করবা। তো একজন প্রফেসর জাপানে চাইলে তোমার ক্যারিয়ার গড়ে দিতে পারে, আবার নিয়ে আসার পর তোমার ভেঙেও দিতে পারে। সো বি কেয়ারফুল। শুধু জাপানে না, সারা বিশ্বেই সেম একই অবস্থা। তো এই হচ্ছে মানে অরিজিনাল রিসার্চ প্রপোজাল রাইটিং যে ফর্মটা নেক্সট, সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা কিরকম হয়। তোমরা কি বুঝতে পারছো এই বিষয়গুলো? রেসপন্স চাচ্ছি তোমাদের কাছ জি থেকে। ভাই। ওকে, তাহলে আমি তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাই তোমাদেরকে। ফর্ম, ওয়েট। শোনো, তুমি বললা যে আসবে হচ্ছে 12টা 5-এ, এখন 12টা 3, 12টা 12 বাজে। তোমরা কেউ এখন ঢুকতেছো, আমি কাজ করব কখন? আমি সবকিছু রেখে তোমাদের সাথে সময় দিতেছি। এক এক করে ঢুকলে আমি কতক্ষণ এটা করব? দুঃখিত ভাইয়া, আসো, তোমাদেরকে এখন আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাই। অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হচ্ছে, এটা একটা এক্সেল ফাইল, সময় লাগবে। এখানকার শুধু অল্প কিছু জিনিস দেখাবো, সবকিছু না। উম, তোমরা কি দেখতে পাচ্তেছো? আমার স্ক্রিন দেখতে পাচ্তেছো? হ্যালো? ভাই হ্যাঁ এক্সেল ভাই ফাইলটা স্ক্রিন এখনো দেখতে দেখাচ্ছে না? হ্যাঁ, কোনটা এতটুকুই এক্সেল দেখা দেখা যাবে, ফাইলটা এটা দেখতে। এক্সেল ফাইল তো, এতটুকু করেই দেখা যাবে, ঠিক আছে? ভাই এক্সেল ফাইল মানে দেখাচ্ছে না, ফাইল ম্যানেজারটা দেখাচ্ছে। কেন এরকম হচ্ছে বারবার? কথা বলো, কথা বলো। আমি তো ওখান থেকেই নিয়ে আসলাম। ওকে, এবার এবার কি দেখা যায়? বলো, কথা বলো। হ্যাঁ ভাই এবার হ্যাঁ, দেখাচ্ছে। তো ভাই এবার দেখা দেখা যাচ্ছে। এটা 2022-এর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমার, ঠিক আছে? আহ, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একসাথে কাজ করতেছে না। তো এই ফর্মের আমি সব জায়গায় দেখাবো না, এটা শুধু নাম টাম, তো ঠিকানা এগুলো লিখতে হবে, ঠিক আছে? তো যেটা যেখানে ইম্পর্টেন্ট আমি রেড মার্ক করে রাখছি, সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আগে বলেছিলাম এই ফাইলটা কিন্তু অনেক সময় প্রফেসররা করে কি পিডিএফ দিয়ে দেয়। তো পিডিএফ দিলে পিডিএফ এ লিখতে হবে, সেক্ষেত্রে তোমাকে পিডিএফ এ লেখা লিখতে হবে। পিডিএফ এ লেখা যায়, পিডিএফ এ লিখবা। হুম, এই যে রেড কালার করে রাখছি, আমি এই জায়গাটা নিয়েই কথা বলবো। তো এখানে লেখা থাকে ফিল্ড অফ স্পেশালাইজেশন স্টাডি ইন দ্য পাস্ট। তো এখানে তুমি
আহ, এখানে যে বিষয়গুলো আসবে, তুমি পাস্টে কি কি কাজ করেছো, বি অ্যাজ ডিটেল অ্যাজ অ্যান্ড স্পেসিফিক অ্যাজ পসিবল, মানে শর্ট করে লিখতে হবে যে তুমি তুমি পাস্টে কি কি কাজ করেছো। যেমন আমি এখানে লিখেছি যে আমি অনার্সে এই কাজটা করেছি, মাস্টার্সে এই করেছি, এই কাজ করার সময় এইসব জিনিস শিখেছি আমি। আহ, তারপরে আমি জব করতাম যখন, তখন এইসব কাজগুলো করেছি, সংক্ষিপ্তভাবে লিখছি। যেমন আই স্টার্টেড রিসার্চ ক্যারিয়ার এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন এ প্রজেক্ট namely isolation and identification of Mycobacterium species from poultry farm and its environment at Department of Microbiology and Hygiene. এটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমি এই যে এই জিনিসটা এখানে অ্যাড করেছি, ঠিক আছে। সো where I learned to carry out research with committed responsibility. সো অনেক সংক্ষিপ্ত ভাবে, তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? আমি খুব দ্রুত যাচ্ছি মনে হয়। তো অনেক হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে এখানে 6 থেকে 7 লাইনে লিখতে হবে, অনেক বেশি বড় লিখলে এখানে জায়গাটা কভার করে না। যদি আবার পিডিএফও থাকে তখন আর এটা নিতে চায় না, ঠিক আছে। এইবারেই একজন স্টুডেন্টের মনে হয় একটু বেশি লিখে ফেলছে, তখন পিডিএফে যখন সে লিখছে তখন দেখাচ্ছিল, যখন প্রফেসরকে পাঠানো হয়েছে, যে তখন যখন সে প্রফেসরকে পাঠিয়েছে তখন প্রফেসর বুঝতে পারতেছিল না যে লেখা কোথায় গেছে, তখন তাকে সেটা আরো শর্ট করার জন্য বলে আর কি। তখন সে আমাকে জিজ্ঞেস করতেছিল কি করবে, তো আমি বললাম যে তোর আরো শর্ট করো, সেটা শর্ট করার পরে লেখো। তারপরে আসি এখানে যে 14 নম্বরে একটা পয়েন্ট থাকে, আহ, যে তোমার এখানে অ্যাড্রেস করার লাগে হচ্ছে যেমন তোমার স্টেট দ্য টাইটেল অর সাবজেক্ট অর বুক অ্যান্ড পেপার। এখানে কি কি তোমার পেপার আছে, ইনক্লুডিং গ্রাজুয়েশন থিসিস, থিসিস সম্পর্কে এখানে লিখতে পারবা। অথর বাই অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট যেসব পেপার বা থিসিস বা বুকের অথর, সে এখানে অ্যাড করতে পারবে এই ফাঁকা জায়গাটায়, অ্যাড করতে পারবে। যেহেতু আমার এক্সেল ফাইল ছিল আমি অ্যাড করতে পারছিলাম। আহ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দেখো, এটা কিন্তু 5 পেজের একটা ফর্ম থাকে, কিছু কিছু ক্ষেত্রে প্রফেসররা তোমাকে পিডিএফ ফাইল দিয়ে দেয়, তখন দেখা যায় যে এখানে সবকিছু অ্যাড করা যায় না। তখন তোমার যেটা গুরুত্বপূর্ণ এখানে তুমি অ্যাড করতে পারো, না হলে তুমি করবা 2-3টা অ্যাড করার পরে তুমি লিখবা যে অ্যাটাচমেন্ট ফাইল 1, একটা আলাদা ওয়ার্ড ফাইলে ওটাকে অ্যাটাচমেন্ট 1 লিখবা, লিখে ওখানে তুমি তোমার আলাদা যে পাবলিশ পেপার এগুলো লিখবা, ঠিক আছে। তো এগুলো লিখে এটা ওখানে এই ফাইলের সাথে যে অ্যাটাচমেন্ট এটা, সেটা যখন সাবমিট করবা তখন ওটাও পাঠিয়ে দিবা। তো যদি প্রফেসর বলে যে দরকার নেই তোমার এখানে 4-5টা তুমি দেওয়া, শুধু যে কয়েকটা দেওয়া যায়, প্রফেসর যা বলবে তাই। প্রফেসর হচ্ছে জাপানে হচ্ছে সেকেন্ড গড, জাপানে প্রফেসরকে সেকেন্ড গড হিসেবে মানা হয়, সে যাই বলবে তাই করবে, যদি কোনো একবার প্রফেসরকে তুমি পেয়ে যাও। তো এই এইসবে হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, এবং ফাইনালি তুমি এখানে যে সিগনেচার করবা, সবকিছু করবা, এখানে এই অ্যাড্রেস ট্যাড্রেস লেখা, এবং এখানে যে সিগনেচার করতে হয়। তবে এই বর্তমানে 2025-এ এই সিগনেচারের অপশনটা উঠে উঠে দিচ্ছে ওরা, এখন আর এই অপশনটা নেই। আহ, তারা অন্য কোনো ভাবে এখন ফর্ম আলাদা রকম হয়েছে, আমি দেখেছি কিছু কিছু স্টুডেন্টদের, আমি বাংলাদেশি স্টুডেন্টদের কাজ করেছি, মানে বলতে তাদেরকে হেল্প করেছি। তো সেটাতে দেখেছি যে এই অপশনটা এখন আর নেই। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাত্র 8 মিনিট আছে, তোমরা কি তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার ভেতরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার এই বকবকানি শুনলা, আমি জানি না কতদূর কাজে লাগবে, আশা করি কাজে লাগবে। আর আমি যদি কাজে লাগলে তাহলে তখনই ভাববো যে না, আমার এই বকবকানিটা সফল হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, জি কারো কোনো ভাই, আমরা কোশ্চেন আছে? শুনতে পাচ্ছি। কথা বলতে হবে, কোশ্চেন না থাকলে আমি বের হয়ে যাব। এখনো এই ভিডিওর জন্য 8 মিনিট সময় আছে, যদি কেউ কথা বলতে চাও বলতে পারো। হ্যালো। কারোর কি কোনো প্রশ্ন আছে? ভাই, আমার একটা কোশ্চেন আছে। হুম হুম হুম। ভাই, আপনি 2014 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত আর কি এটা কন্টিনিউ করেছিলেন বা চেষ্টা করেছিলেন, দেখলাম যেটা এটা হুম আসলে হুম। আমাদের জন্য আসলে খুবই ইন্সপায়ারিং। তো এখানে আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি আপনার জব চলাকালীন সময়ে আপনার রিসার্চ ওয়ার্কটা আপনি কিভাবে করেছিলেন জবের পাশাপাশি?
আমি জবের পাশাপাশি আমি লিখতাম, আমি রাতে এসে প্রফেসরদেরকে লিখতাম। আর রিসার্চ পেপার যা হওয়ার আমার 16-র দিকে পর্যন্ত হয়ে গেছে। তো 16-17-র দিকে আমার যা কাজ ছিল আহ, বাকৃবিতে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সেগুলো পাবলিশ করেছি। আহ, তারপর আমি যেহেতু ল্যাব জব করতাম, সেখান থেকে আমার কিছু পাবলিকেশন আছে। আমি চিটাগং সিটি কর্পোরেশনের ফুড ল্যাবে ছিলাম। তো সেখানে আমি কাজ করতাম। উম, সেখানে আমার যে ল্যাবের যে স্যাম্পল গুলো আসতো বা সেগুলো নিয়ে কাজ করতাম, বা আমার পার্সোনাল রিসার্চ আমি ওখানে করতাম আর কি। তো বাংলাদেশে তো বোঝা যায় যে, বোঝা যায় স্যাম্পল কিভাবে আসে। তো আহ, দেখা যায় যে অথরিটি স্যাম্পল পাঠাচ্ছে খুবই কম সংখ্যক। তো আসলে ম্যাক্সিমাম টাইম দেখা যেত যে বসে থাকতে হতো। তো আমি সেই সময়টা ইউজ করেছি আর কি ওখানে। থ্যাংক ইউ স্যাম্পল ভাইয়া। স্যাম্পল খুবই কম আসতো। আহ, বোঝোই তো যে বাংলাদেশে যে সব প্রতিষ্ঠান আর কি, সেসবে স্যাম্পলের সংখ্যা খুব কম হয়, যেগুলো ইনফোর্সমেন্ট ইনফোর্স করে যেসব ইনস্টিটিউট। তো আর কারো কোনো ভাই কোশ্চেন আছে? নেক্সট স্কলারশিপের টাইম লাইনটা কখন, মানে কোন টাইমটা অ্যাপ্লিকেশনের টাইম থাকে, বা স্টুডেন্টের কোন টাইমে কোন জিনিসগুলোর প্রস্তুতি নেওয়াটা উচিত? আমি আমার স্লাইডে সবকিছু বলেছি। আমি স্লাইডে বলেছি যে নেক্সট স্কলারশিপের ইউনিভার্সিটি রিকমেন্ডেড যেটা, সেটার একটা সময়, সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়। আর যেটা হচ্ছে অ্যাম্বাসি রিকমেন্ডেড, সেটা সার্কুলার মনে হয় যা বছরের শেষের দিকে ডিসেম্বর বা জানুয়ারির দিকে হয়। আর এপ্রিল, না না, এটা এপ্রিল থেকে মনে হয় শুরু হয়। ফর জি হ্যাঁ, হ্যাঁ। এপ্রিল থেকে শুরু হয় এটা। ভাই এই এই টাইম লাইনটা না ভাই, মানে ওই যে স্টুডেন্টের কোন টাইমে কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি রেডি করলে ভালো, যে এসওপি বা বাদ বাকি এটা জিনিসগুলো? বিফোর বিফোর মেইলিং টু প্রফেসর, প্রফেসরকে মেল করার আগে এসব কিছু রেডি করে রাখতে হবে। আমি আমার ওই যে স্লাইডে লিখছিলাম যে চেক লিস্ট একটা, দরকার হলে আমি আবার শো করতেছি। সেই সেই চেক লিস্টে তোমরা দেখো যে উম, বলছি যে কখন এটা রেডি করতে হবে। তুমি কি ছিল না নাকি? তুমি কি পরে আসছো? হ্যাঁ ভাই, পরে জয়েন হয়েছিলাম। তো পরে জয়েন হওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে। তো জাপানে হচ্ছে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যদি বলে 3টা 3টাই, যদি বলে 10টা 10টাই, ঠিক আছে? তো কেউ 1 মিনিট পরেও আসে না, দেরি আগেও আসবে না। তো তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো? না ভাই। না ভাই, স্লাইড শো হয় না এখনো। এখন দেখা যায়? হ্যাঁ ভাই। জি ভাই। তো এখানকার দেখো যে কখন শুরু করতে হবে, আমি একটা চেক লিস্ট দিয়েছিলাম মনে হয়। তো এই যে প্রিপেয়ারিং ফর হায়ার স্টাডি, এই চেক লিস্ট, ঠিক আছে? তো এখানে দেখো আমি কিছু পয়েন্ট দিয়েছি, এটা ভালো করে, যে তোমার পাসপোর্ট রেডি রেডি রাখতে হবে। এবং এই সব কিছুই তোমাকে সুপারভাইজারকে ইমেল করার আগে, এগুলো সবই গুরুত্বপূর্ণ। তোমার এই যে রিসার্চ প্রপোজালটা রেডি করা, তুমি, কারণ রিসার্চ প্রপোজালটা তোমাকে রেডি রাখতে বলতেছি এই কারণেই, তুমি, দেখা যায় যে অনেক প্রফেসর বলে, যেমন উম, এবারে একজন স্টুডেন্ট মেল করেছে, প্রফেসর বলেছে তোমার রিসার্চ প্রপোজাল দাও, তোমার প্ল্যান কি, ঠিক আছে? সে দেওয়ার পর প্রফেসর বললো যে ইটস ওকে, তো আমি তোমাকে একটা রিসার্চ টপিক দিচ্ছি, তুমি এটার উপর রিসার্চ প্রপোজাল লিখো। আমি এই বিষয়ে, তুমি যদি নেক্সটে আসো আমি এই বিষয়ে রিসার্চ করবো। দ্যাটস মিনস প্রফেসর তার রিসার্চ প্রপোজালটা নিয়ে দেখলো যে সে আসলে রিসার্চ প্রপোজাল লিখতে পারে কিনা, এবং তার মানে একটা সাইন্টিফিক রাইটিংটা তার কিরকম, সেটা সে যাচাই বাছাই করলো। পরে সে তার নিজের টপিকস দিল যে তুমি এই বিষয়ে তুমি একটা রিসার্চ প্রপোজাল লিখো। সো তাই আমি এখানে লিখছি রিসার্চ প্রপোজাল রেডি করে রাখা, যে সুপারভাইজারকে ইমেল করার আগে। বোঝা গেছে আমার কথা? হ্যালো? হ্যাঁ ভাই। দেখা যাচ্ছে যে কোশ্চেন করেছিল জি অ্যান্সার কি দেখা পেয়েছে? যাচ্ছে। হ্যাঁ ভাই, পাইছি ভাই। এটা সবকিছু রেডি রাখতে হবে একজন প্রফেসরকে ইয়ে করার জন্য, মানে অ্যাপ্রোচ করার জন্য। এটা বেটার রেডি করে রাখা। তারপর আর কারো কোশ্চেন আছে? আমি দেখাচ্ছি আবার, আমার হাতে আর 2 মিনিট সময় আছে। তো এটা হচ্ছে একটা ইমেল কিভাবে করবা প্রফেসরকে। তো গুগলে অনেক ফরম্যাট পাবা,
বাট আমি এরকম ফর্মেট ইউজ করতাম। তো এই ফর্মেটটা আমি প্রথম দিকে ইউজ করতাম, এবং যখন আমার জব হয়ে যাওয়ার পর আমি আমার জবের কিছু আম, বিষয় এখানে অ্যাড করি। তখন একাডেমিক কিছু বিষয় আমি এখান থেকে অমিট করে দেই, সরাই ফেলি। তো এই ইমেল আবার বিভিন্ন সময় বিভিন্নভাবে লিখতাম, যার রিসার্চ এরিয়া যেরকম সেখানে সেভাবে আমি গোছানোর চেষ্টা করতাম, ঠিক আছে। বাট মোটামুটি এরকম একটা ফরম্যাট থাকতো। কিছু চেঞ্জ করতাম, মানে তার রিসার্চের সাথে অ্যালাইন করার জন্য যা করার লাগতো তাই করতাম। যেহেতু আমার রিসার্চের সাথে মিলতে হবে, তো সেটাই করতাম আর কি। তো এখানে আমার কিছু ইয়ে আছে যে কি কি করা যাবে কি কি করা যাবে না একজন সুপারভাইজারকে ইমেল করার ক্ষেত্রে। তারপরে ইফেক্টিভ রিসার্চ প্রপোজাল স্ট্রাকচারটা কেমন হবে। টাইটেল থাকবে, একটা রিসার্চ টাইটেল থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, অবজেক্টিভস থাকবে, রিসার্চ মেথোডোলজি লিখতে হবে, কি রিসার্চ কি কি কাজ করবা, কিভাবে করবা, যেমন আইসোলেশন আইডেন্টিফিকেশন করবা, এজন্য কি কি মেথড ইউজ করবা, বা মলিকুলার কি কি করবা, পিসিআর করবা, সিকোয়েন্সিং করবা, এগুলো সব আর কি রিসার্চ মেথোডোলজির মধ্যে আসবে। বা এসপিএলসি করবা, বা জিসি করবা, জিসিএমএস করবা, বা এনএমআর করবা, যা যা করতে চাও আর কি ওখানে লিখবা, যে কি প্রসেসে করবা, কোন প্রসেসে করবা সংক্ষেপে লিখবা। বা তুমি বর্ডলি লিখলে বর্ডলি থাকলো, ফাইনালি তোমার একটা পরবর্তীতে কাজে লাগবে যে তুমি কোন পেপার থেকে লিখছো, বা ওখানে তোমার প্রসেসটা থাকলো। বললাম তো 8 পেজে লিখে পরে আমি 2 পেজে নিয়ে আসছিলাম। এটা আমার পরবর্তীতে সোজা হয়েছে, আমি এখন কাজ করতে গেলে আমার 8 পেজের ডকুমেন্টটা বের করি, যে আসলে কাজটা কিভাবে মানে ওই কিভাবে মানে সায়েন্টিস্ট করছিল বা রিসার্চার করছে সেটা আমি দেখে আমি এখন খুব তাড়াতাড়ি আমার পেপারটা খুঁজে বের করতে সুবিধা হয়। তারপরে তোমার আউটকাম কি হবে এবং রেফারেন্স, তারপর একটা রিসার্চ প্ল্যানটা কি, নেক্সট রিসার্চ প্ল্যান রাইটিংটা কিভাবে হবে, ফর্মটা আমি তো দেখালামই, আমি জানি না তোমরা ছিলা কিনা। তো ফর্মটা সেম এই স্লাইডের মতোই লিখতে হবে, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, রিসার্চ মেথোডোলজি, সায়েন্টিফিক কন্ট্রিবিউশন কি আহ, থাকবে, তারপর আউটকাম কি হবে, ভ্যালু অফ দ্য রিসার্চ এবং রেফারেন্স থাকবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটা কিরকম হবে, সরি, আমি এটা দেখালাম যে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।